হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর পদে অমিত শাহ বাদ, নীতিশ চন্দ্রবাবুর মাইনা মেটাতে হিমশিম খাচ্ছেন মোদী। তো এবারে ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, বিজেপি আটকে গিয়েছে 244 আসনে। তাই সরকার করতে নরেন্দ্র মোদী, অমিত শাহদের ভরসা করতে হচ্ছে এনডিএর শরিকদের ওপর। প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে এনডিএর শরিকদের মধ্যে বিজেপির পরেই রয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি। তাদের ঝুলিতে রয়েছে 16টি আসন। তৃতীয় স্থানে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড, তারা পেয়েছে 12টি আসন। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও 2014 এবং 2019-এর মতো এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কারণ 545 আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 273টি আসন। তাই সরকার গড়তে বিজেপির আরও 33টি আসন প্রয়োজন। সরকার গড়ার ক্ষেত্রে যদি টিডিপি, জেডিইউর মতো দল বেঁকে বসে, তবে চাপে পড়বেন নরেন্দ্র মোদী। তারা যাতে জোট ছেড়ে বেরিয়ে না যায়, তাই দ্রুত মন্ত্রিত্ব বন্টনের কাজ সারতে চাইছে বিজেপি। চন্দ্রবাবু নাইডু চাইছেন না স্বরাষ্ট্র দপ্তর থাক অমিত শাহর হাতে। পাশাপাশি 3টি পূর্ণমন্ত্রী এবং 2টি প্রতিমন্ত্রীর পদ দাবি করেছেন নাইডু। শুধু তাই নয়, স্পিকার পদও চাইছেন তিনি। অন্যদিকে নীতিশ কুমার চেয়েছেন 4 পূর্ণমন্ত্রী এবং 1টি প্রতিমন্ত্রী পদ, পাশাপাশি বিহারের জন্য স্পেশাল প্যাকেজ। সব মিলিয়ে মহা বিড়ম্বনায় পড়েছে বিজেপি, কারণ তারা চাইছে না অর্থ, স্বরাষ্ট্র প্রতিরক্ষা এবং বিদেশে কোনো জোট সঙ্গে দিতে। এইদিকে সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডু, নীতিশরা ইতিমধ্যেই নিজেদের শর্ত জানিয়েছেন বিজেপি নেতৃত্বকে। তারা কে কোন মন্ত্রক চান বা রাজ্যের জন্য কে কী সুবিধা চাইছেন তার তালিকা জমা করেছেন মোদির কাছে। মৌখিক আলোচনাও হয়েছে। আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাপারে। এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, যোগীর ওপর বুলডোজার চালাতে তৈরি মোদী অমিত শাহ, কোপে পড়তে পারেন শুভেন্দুও। তো জিতলে মোদী ম্যাজিক, হারলে দায় স্থানীয় নেতৃত্বের, এটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল গেরুয়া শিবিরে। তাই জয় পেয়েও মোদী শাহর ইচ্ছায় মুখ্যমন্ত্রীর চেয়ার অধরা হয় মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান, রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়াদের। এবার পরাজয়ের দায় নিয়ে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। যোগীর ওপর বুলডোজার চালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী শাহ জুটি। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছে দলের একাংশ। এছাড়াও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল নেতাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা। এর মধ্যে বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও আছেন বলে পদ্ম শিবির সূত্রের খবর। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ যে কোনো চাকরির নিয়োগ, মাথায় হাত চাকরি প্রার্থীদের। তো অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলো WBCS বা অন্য চাকরির পরীক্ষা। বড় ঘোষণা রাজ্যের। কিন্তু কেন সমস্ত চাকরির পরীক্ষা স্থগিত রেখেছে রাজ্য? 2010 সালের পরে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, যার জেরে 2011 সাল থেকে জারি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে। তবে এই রায় মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ওবিসি নিয়ে হাইকোর্টকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাবার প্রস্তুতি নিচ্ছে রাজ্য। সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নেওয়ার চেষ্টা করা হবে। বাকি প্রক্রিয়া আদালত নির্দেশ দিতে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন সমস্ত নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। যতদিন না ওবিসি সার্টিফিকেটের জটিলতা থাকছে ততদিন কোনো নিয়োগের পরীক্ষায় নেওয়া হবে না, প্রকাশ করা যাবে না কোনো নিয়োগের বিজ্ঞপ্তিও। তাই সুপ্রিম কোর্টের থেকে রায় নেওয়া পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া। ফলত চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা। কবে থেকে নিয়োগের পরীক্ষা ঠিক চালু করা হবে তার কোনো আভাস পাওয়া যায়নি রাজ্য সরকারের তরফে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আমি ক্ষমা প্রার্থী, জনপ্রতিনিধি হিসেবে মারধর করা ঠিক হয়নি, ভুল হয়েছে, মন্তব্য সোহমের। তো একদিকে কঙ্গনা রানাওয়াত, অন্যদিকে সোহম চক্রবর্তী, দুজনেই এই মুহূর্তে চরকাণ্ডের কারণে চর্চিত। একজন থাপ্পড় খেয়েছেন, অপরজন মেরেছেন। যদিও দুটি পৃথক ঘটনা, তবে এবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিলেন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। প্রকাশ্যে ক্ষমা প্রার্থী সোহম চক্রবর্তী নিজের দোষ মেনে নিয়ে বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে এভাবে প্রকাশ্যে মেজাজ
হারিয়ে কারোর গায়ে হাত তোলা তাঁর ঠিক হয়নি। ঠিক কী বলেছেন সোহম? আনন্দবাজারকে সোহম জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করাই আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমাকে এবং আমার দেহরক্ষীকেও কটূক্তি করা হয়, তবে জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা আমার ঠিক হয়নি, আমার ভুল হয়েছে। সোহম আরও জানিয়েছেন, রেস্তোরাঁর মালিক যে ভিডিও প্রকাশ্যে এনেছেন তাতে সোহমের মারমুখী চেহারা দেখা যাচ্ছে। তবে সোহমের দাবি, ঘটনার সূত্রপাত হয়েছিল আরও আগে। তাঁর কথাই, শুটিং করতে যাওয়ার পর থেকে কিছু সমস্যা তৈরি হয়েছিল। রেস্তোরাঁর মালিক তার সঙ্গে খারাপ আচরণ করেন, তার দেহরক্ষীর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, গায়ে হাত তোলা হয়, চলে গালিগালাজ। সোহমের কথাই, সেই ঘটনার ভিডিও কিন্তু প্রকাশ্যে আনা হয়নি। তবে এটা ঠিক, জনপ্রতিনিধি হিসেবে আমার গায়ে হাত তোলা ঠিক হয়নি, মেজাজ হারানো ঠিক হয়নি, বিষয়টা প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। এদিকে সোহমের প্রযোজনা সংস্থার তরফে দাবি করা হয়েছে, রেস্তোরাঁয় শুটিং করার জন্য মালিক আনিসুর আলম 10,000 টাকা নিয়েছিলেন। তবে তারপরেও অব্যবস্থা থাকায় কথা কাটাকাটি শুরু হয়। যদিও এর আগে রেস্তোরাঁ মালিক আনিসুর আলম দাবি করেছিলেন তিনি শুটিংয়ের জন্য কোনো টাকা নেননি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রাহুল গান্ধীকেই লোকসভার দলনেতা বাছাই ওয়াকিং কমিটিতে কেন ভাবার সময় নিলেন কংগ্রেস নেতা, জানবো। তো কংগ্রেস ওয়াকিং কমিটির সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকেই লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব পাশ করলো। এই দিন বর্ধিত ওয়াকিং কমিটির বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানিয়েছেন প্রবীণ নেতা কেশু বেণুগোপাল। ওয়াকিং কমিটির বৈঠকের আগেই কংগ্রেসের নীতি রূপায়ক শীর্ষ নেতৃত্বের সকলেই রাহুল গান্ধীকে দলনেতা বাছাই করার পক্ষে রায় দিয়েছেন। এমনকি বৈঠকের শুরুতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে পর্যন্ত তার ভাষণের অনেকটা অংশ ব্যয় করেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীর বন্দনায়। এই বৈঠকের পৌরোহিত্য করেছেন সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। উপস্থিত রয়েছেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে, নবনির্বাচিত সাংসদ রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী সহ বর্ধিত ওয়াকিং কমিটির সদস্যরা। বর্ধিত ওয়াকিং কমিটির বৈঠকের শেষে রাজ্যসভার সদস্যা কেসি বেণুগোপাল বলেছেন, ওয়াকিং কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দল নেতা হওয়ার অনুরোধ জানায়। সংসদের ভিতরে সরকার বিরোধিতার প্রশ্ন তিনিই সেরা নেতা। কংগ্রেসের অধিকাংশ শীর্ষ নেতা এবং তৃণমূল স্তরের কর্মীরা প্রকাশ্যে রাহুল গান্ধীর নেতৃত্ব চাইছেন সংসদের নিম্নকক্ষে, কিন্তু খোদ রাহুল গান্ধী কি তৈরি এই দায়িত্ব নিতে? সর্বভারতীয় মহিলা কংগ্রেস নেত্রী আলোকা লাম্বা বলেছেন, সব সদস্যই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে প্রস্তাব জমা দিয়েছেন। রাহুলজি যদিও এই বিষয়ে চিন্তা ভাবনার জন্য সময় চেয়ে নিয়েছেন। যদিও আমরা সকলেই চাই লোকসভায় তিনিই বিরোধীদের নেতৃত্ব দিন। দলের প্রবীণ নেতা বীরাপ্পা মৌলির কথাই, রাহুলের দিকেই পাল্লা ভারী অধিকাংশ নেতার সমর্থন। তিনি বলেছেন, দেশের জনমত রাহুলের প্রতি আছে, আজ হোক বা কিং বা কাল রাহুল গান্ধীর নেতৃত্বই মানতে হবে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, কালীঘাটের বৈঠকে সংসদীয় কমিটি সাজালেন মমতা, গুরুত্ব কাকলি সাগরিকাকে, কে কোন দায়িত্বে জানুন। তো কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক থেকে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে আগের জায়গায় থাকছেন বর্ষিয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক এবং ওব্রায়েন। সুদীপ লোকসভার দলনেতা এবং ডেরেক রাজ্যসভার দলনেতাই থাকছেন। লোকসভার উপদলনেতা অর্থাৎ ডেপুটি লিডার বারাসাতের পুনর্নির্বাচিত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভায় ডেপুটি লিডার দায়িত্ব সামলাবেন সাগরিকা ঘোষ। এছাড়া সংসদের দুই কক্ষে মুখ্য সচেতকদের নামও ঘোষণা করেছেন দলনেত্রী। এক নজরে এবার দেখে নেওয়া যাক সংসদে তৃণমূলের প্রতিনিধিত্ব কারা করবেন। সংসদে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন সংসদীয় কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উপদলনেতা কাকলি ঘোষ দস্তিদার, চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, উপদলনেতা সাগরিকা ঘোষ, চিফ হুইপ নাদিমুল হক। কালীঘাটে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর তাঁদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেত্রী। নবীন প্রবীণ নিয়ে এই সংসদীয় কমিটি গঠন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রায় সকলকেই কোনো না কোনো দায়িত্ব দিয়েছেন তিনি। সুদীপ, কল্যাণ, ডেরেক এরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আগেও, এবার নতুন দায়িত্ব দেওয়া হলো সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদারকে। সেখান থেকে এসব নাম কাকলি ঘোষ দস্তিদারকে সেখান থেকে এসব নাম ঘোষণার পাশাপাশি সংসদের রণকৌশলও ঠিক করে দেন তিনি। জানিয়েছেন, আমরা বসে থাকার জন্য সংসদে যাচ্ছি না, আমরা সিএ এনআরসি বাতিলের দাবিতে সোচ্চার হব, নিজেদের বকেয়া মেটানোর দাবি তুলব, তা মেটাতেই হবে। এইদিকে মমতার কথাই, বাংলার যা যা পাওনা আছে সেগুলো আমরা চাই আগে দিয়ে দেওয়া হোক, আমাদের এবার শক্তি অনেক বেশি। এক, ডেরেক, দোলা, নাদিম, সাগরিকা যাবে হরিয়ানায় কিষানদের সঙ্গে দেখা করবে, তাদের ডেলি ওয়েজ নিয়ে দাবি তুলবে। দুই, শেয়ার এত বেড়ে গেল কি করে? নিশ্চয়ই কিছু ডালমে কালা, ভোটের দিন ফলের দিন যা যা হয়েছে এটা বড় স্ক্যাম, তদন্ত করতে হবে, আমরা দাবি তুলছি। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।